আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার। আজ আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি কবরস্থানের লাশের ঘটনা। এই ভয়ঙ্কর ঘটনাটি 2008 থেকে 10 সালের দিকে। ঘটনাটি যার সাথে ঘটে যায় তার নাম ছিল জীবন আহমেদ। তো কিশোরগঞ্জে এই ঘটনাটি প্রায় মানুষের মুখে শোনা যায়। তো এটি কোন জায়গায় ঘটেছিল সে ঘটনাটি আমি সরাসরি বলছি না। আপনারা যদি ঘটনাটি শুনেন তাহলে অনেকেই বুঝতে পারবেন, যারা কিশোরগঞ্জে থাকেন তারা অনেকেই বুঝতে পারবেন যে এটা কোন জায়গায় ঘটনাটি ঘটেছে। তো প্রিয় লিসেনার্স, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। জীবন আহমেদ সে একটি কোম্পানিতে চাকরি করত, ছোটোখাটো কোম্পানি, এবং সেই কোম্পানিটি হঠাৎ করে বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার ফলে সে কোথাও কাজ খুঁজে পায় না, কারণ সে একটু গরিব টাইপের মানুষ ছিল এবং খুবই পরিশ্রমী, খুবই সাহসী একজন মানুষ ছিল। তো সে কোথাও কাজ না পেয়ে মানুষের ধারে ধারে ঘুরতে থাকে একটি কাজের আশায়। তো কেউই তাকে কাজ দিতে পারে না। তো হঠাৎ করে একজনের সাথে তার পরিচয় হলো। পরিচয় হওয়ার খাতিরে সে বলল, আমার কাছে তো কোনো কাজ নেই, তবে আমি তোমাকে একটি কাজ দিতে পারি। যদি তুমি আমাকে কাজটি করো এবং রাজি হও, তাহলে আমি তোমাকে কাজটি দিতে পারি, এবং সেখানে অনেক টাকাও আছে, তুমি সে কাজ করলে অনেক টাকাও পাবে। তো প্রিয় লিসেনার্স, জীবন আহমেদ কি করার, কোথাও কোনো কাজ পাচ্ছিল না। তো সে তার কথায় রাজি হয়, আচ্ছা আমি কাজ করব, বলেন কি কাজ করতে হবে। তখন ওই লোকটি জীবন আহমেদকে একজন তান্ত্রিকের কাছে নিয়ে যায়। তো তান্ত্রিকের কাছে জীবন আহমেদকে নিয়ে যাওয়ার পর জীবন আহমেদ তান্ত্রিককে দেখে অনেকটা অবাক হয়, কারণ তান্ত্রিকের বয়স খুব একটা বেশি না, তার বয়স হবে 30 থেকে 35-এর ভিতরে। তো তার চুলগুলো অনেক লম্বা ছিল এবং সে কালো একটা পোশাক পরিধান করেছিল। তো যাই হোক প্রিয় লিসেনার্স, তান্ত্রিকের কাছে ওই ব্যক্তিটা যখন নিয়ে যায় জীবন আহমেদকে, নিয়ে যাওয়ার পর তান্ত্রিক বসতে বলে। বসার পর তান্ত্রিক জীবন আহমেদকে বলে যে আমি যে কাজটি তোমাকে দিব সেই কাজটি যদি তুমি করো, তাহলে তোমাকে আমি মোটা অঙ্কের টাকা দিব, কিন্তু তোমাকে আমাকে একটি কথা দিতে হবে, আমি যে তোমাকে দিয়ে এই কাজ করাচ্ছি সেটা তুমি কারোর সাথে শেয়ার করতে পারবে না এবং কাউকে বলতেও পারবে না। যদি তুমি রাজি থাকো তাহলে আমি বাকি কথা তোমাকে বলবো। তো জীবন আহমেদ বলল যে এটা তো আপনি আমার উপকার করছেন, আমাকে একটি কাজ দিতেছেন, আপনি যখন বলতেছেন কাউকে বলবো না, অবশ্যই আমি বলবো না কাউকে, ঠিক আছে, এখন আমাকে বলুন কি কাজ করতে হবে। তখন তান্ত্রিক বলে উঠল যে তোমাদের গ্রামে যে কবরস্থান আছে সেই কবরস্থান থেকে আমাকে লাশ চুরি করে এনে আমাকে দিতে হবে, এবং তুমি আমাকে যদি লাশ চুরি করে এনে দাও তাহলে আমি তোমাকে প্রত্যেকটি লাশের জন্য তোমাকে আমি 10,000 টাকা করে দিব। এই কথা বলার পর জীবন আহমদ অনেকটা হয়ে যায়, সে কি বলবে বুঝে উঠতে পারছিল না। তখন তান্ত্রিককে সে বলে উঠল, না না, এই কাজ আমি করতে পারবো না, আমার কাজের দরকার তা ঠিক, কিন্তু এইরকম কাজ আমি করতে পারবো না। কারণ জীবন আহমদ ছিল মুসলমান এবং মুসলিম হিসেবে সে কখনো এই অপরাধের কাজটা, জঘন্য কাজটা সে করতে পারবে না, এটা তান্ত্রিককে বলে দেয়। এবং তান্ত্রিক তার কথা শুনে বলে, শোনো, এখানে আমি কোনো অপরাধ করছি না, লাশগুলো তুমি যদি আমার কাছে এনে বিক্রি করো তাহলে তোমারও উপকার হলো, তুমিও টাকা পেলে, এবং আমারও উপকার হলো, এই লাশগুলো দিয়ে আমি অনেক কাজ করি। তো জীবন আহমদ তান্ত্রিককে জিজ্ঞাসা করলো যে আপনি কিসের কাজ করেন, আমাকে বলেন। তখন তান্ত্রিক বলল, এত কিছু জেনে তো তোমার লাভ নেই, তুমি বলো কাজটি করতে পারবে কিনা, তুমি আমাকে জানাও। তখন জীবন আহমদও অনেক কষ্টে ছিল, সে তার সংসার চালাতে পারছিল না। তো সে চিন্তা করে, লাশই তো চুরি করতে হবে, তো আমি যদি রাজি হয়ে যাই তাহলে তো 10,000 টাকা অনেক টাকা, কারণ সে প্রত্যেকটা লাশের জন্য 10,000 টাকা করে দিবে। জীবন আহমেদ চিন্তা করলো যে আমি সারা মাস চাকরি করেও 5-6 হাজার টাকার উপরে পাই না, তো আমি যদি সারা মাসে 4-5টা লাশ চুরি করতে পারি এবং এই তান্ত্রিককে দিতে পারি তাহলে আমার 40-50 হাজার টাকা হয়ে যাবে। তো লোভে পড়ে গেল জীবন আহমেদ। তো লোভে পড়ে সে বলল যে আমি এই কাজটি করতে পারি, তবে একটি শর্ত আছে।
তখন তান্ত্রিক বলে উঠলো, কি শর্ত আমাকে বললো। বলল, এটা তো অনেক ভয়ঙ্কর কাজ, লাশ চুরি করা আমার একার পক্ষে সম্ভব না, তবে আপনি যদি আমাকে আরো 5,000 টাকা করে দেন তাহলে আমি সেই কাজটি করতে পারি। তখন তান্ত্রিক বলে উঠলো, 5,000 টাকা তোমাকে কেন আমি অতিরিক্ত দিব? তখন তান্ত্রিক বললো, এটা একা একা তো করা সম্ভব না, আমি আমার সাথে আরেকজন লোক রাখতে হবে এবং সেই লোক দিয়ে আমরা একসাথে আপনাকে লাশ এনে দিব। তো তান্ত্রিক বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি 15,000 টাকাই দিব, সমস্যা নাই, তুমি যাও। তবে একটা কথা মনে রাখবে, তুমি কারোর সাথে শেয়ার করতে পারবে না এবং কাউকে বলতে পারবে না যে তুমি আমাকে লাশ এনে দাও। তো জীবন আহমেদ বলল, আচ্ছা ঠিক আছে, আমি কাউকে শেয়ার করব না, তবে আমি যাকে আমার সঙ্গী হিসেবে নিব, অর্থাৎ আমি যার সাথে মিলে আপনাকে লাশ চুরি করে নিব, তাকে তো আমার বলতে হবে অবশ্যই। বলল, হ্যাঁ সেটা বলতে পারো, কোনো সমস্যা নাই, তবে তাকেও তুমি বলে দিও যেন আমার কথা কাউকে না বলে। তখন জীবন আহমেদ ভাই বলল, আচ্ছা ঠিক আছে। তারপর তান্ত্রিক বলল যে তোমাকে আমি খবর পাঠাবো কখন লাশ চুরি করে আনতে হবে, তুমি এখন বাসায় চলে যাও। তারপর জীবন আহমেদ ভাই বাসায় চলে আসলো। আসার পর ঠিক তার 1 সপ্তাহ পরে একজন লোক মারা গেল এবং লোকটি ছিল যুবক বয়সের, তার হার্ট অ্যাটাক হয়েছিল এবং সে হার্ট অ্যাটাকের কারণে মারা যায়। তো মারা যাওয়ার পর প্রায় 1 দিন পর তান্ত্রিক জীবন আহমেদ ভাইকে খবর পাঠায়। তখন জীবন আহমেদ ভাই তান্ত্রিকের কাছে যায়। তখন তান্ত্রিক বলল যে তোমাদের গ্রামে যে মারা গেছে সেই লাশটি আমার লাগবে। তো প্রিয় লিসেনার্স, একটি কথা বলে নেই, তান্ত্রিক এবং জীবন আহমেদ একই গ্রামে বাস করত। তো এটা তো বুঝতেই পারবে, তান্ত্রিক যদি কেউ মারা যায় সে তো অবশ্যই খবর রাখবে, এবং জীবন আহমেদ ভাই আসলে সেই খবরটা রাখে নাই। তান্ত্রিক বলে দিছে যে এরকম এমুক জায়গায় এমুক কবরস্থানে তার লাশটি দাফন করা আছে, আমি তোমাকে সেটা দেখিয়ে দিব বিকেলের বেলা, তুমি রাতে গিয়ে সেই লাশটি চুরি করে আমাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। তো প্রিয় লিসেনার্স, এই কথা বলে তান্ত্রিক বলল, আচ্ছা এখন চলে যাও, তুমি তোমার সাথী সঙ্গী নিয়ে রাতে লাশটি চুরি করো, চুরি করার পর সেই লাশটি আমাকে সাবধানে এনে দিবে রাতের গভীরে, যখন সবাই ঘুমিয়ে পড়বে। তো প্রিয় লিসেনার্স, গ্রামে তো যখন 8টা-9টা বাজে তখন সবাই ঘুমিয়ে পড়ে, অনেক রাত, তো সবাই ঘুমিয়ে যায়। তখন তারা রাত 12টার দিকে, জীবন আহমেদ রাত 12টার দিকে তার একজন সঙ্গী, তার নাম ইমন, তো ইমনকে নিয়ে সে চলে যায় লাশ চুরি করতে। সাথে তার একটি কুদাল নেয় এবং একটি বস্তা নেয়। প্রিয় লিসেনার্স, তারা দুইজন যখন ওই কবরস্থানের নিকট যাচ্ছিল তখন একজন দারোয়ানকে সেখানে দেখতে পায়। তো দারোয়ান কিন্তু ঘুমিয়েছিল, একটা চেয়ারে ঘুমিয়েছিল। তো তারা দারোয়ানের মেইন গেট দিয়ে না গিয়ে তারা পাশে একটা জঙ্গলে ঘেরা একটা কবরস্থানে ঢুকা যেত, জঙ্গল দিয়ে একটা রাস্তা ছিল, তো জঙ্গল দিয়ে তারা সেই কবরস্থানে ঢুকে এবং চুপি চুপি করে সেই লাশটি কিন্তু তান্ত্রিক দেখিয়ে দিয়েছিল যে এই লাশটি তোমাকে আনতে হবে। তো তারা আগে থেকে এই লাশটির কবরটি চিনে, তো ওই কবরস্থানে গেল। যেহেতু জীবন আগে কখনো এরকম কোনো কাজ করেনি এবং ইমনও কোনো ধরনের এই রকম কাজের সাথে কোনো সময় করেনি, তারা এই ধরনের কাজের সাথে যুক্ত ছিল না, তাদের ভয় হতে লাগলো। তো স্বাভাবিকভাবেই তারা কাজটি ঠিক মতো করতে পারছিল না। তো জীবন আহমেদ ভাই অনেক সাহসী ছিল এবং অনেক মোটা দেহের অধিকারী ছিল। সে কী করলো, আস্তে আস্তে কুদাল দিয়ে লাশের মাটিগুলা সরাতে লাগলো। তো মাটিগুলো খুব একটা শক্ত হয় নাই, সদ্য যেহেতু কবরটি দেওয়া হয়েছে তাই লাশের মাটিগুলো খুব একটা শক্ত হয় নাই, কবরের মাটিগুলো। তো কবরের মাটিগুলো সে আস্তে আস্তে করে তুলে ফেললো। তোলার পর যে চাটি থাকে, চাটিগুলো তুললো। চাটি তোলার পর বাঁশ তুললো এবং যখনই সে বাঁশগুলো তুললো তখন ওই লাশের সাদা কাপড়টি দেখে সে ভয় পেয়ে যায়, কারণ এরকম অভিজ্ঞতা সে কখনোই অর্জন করে নাই। এরকম একটা মানুষকে দাফন করার পর এইরকম যে কবর থেকে যে তুলা, সে কখনো চোখেও সে দেখে নাই, কিন্তু এটা এখন তার করতে হইতেছে টাকার লোভে পড়ে। তো প্রিয় লিসেনার্স, সে কী করলো, কবরস্থানে ইমনকে নামানোর পর তারা দুইজন মিলে দৌড়াদৌড়ি করে লাশটাকে উপরে তুলল এবং উপরে তোলার পর সেই কাফনের কাপড় সহ এই লাশটাকে তারা বস্তায় ভরে দিল। ভরার পর তারা কবরস্থানের কিন্তু মাটিগুলো যেরকম ছিল সেই রকম মোটামুটি একটা অবস্থা করে
তারা সেখান থেকে চলে যায়। তো চলে যাওয়ার পরে তারা দুইজনই লাশটাকে দৌড়াদৌড়ি করে, দুইজন একসাথে দৌড়াদৌড়ি করে লাশটাকে তান্ত্রিকের কাছে পৌঁছে দেয়। এবং যখন পৌঁছে দেয় তখন তারা কিন্তু সেই জঙ্গল দিয়ে যাচ্ছিল, বিভিন্ন শেয়ালের ভয়ঙ্কর ডাক শুনছিল, বিভিন্ন ধরনের শব্দ শুনছিল। তখন তারা রীতিমতো ভয় পায়, কিন্তু ভয় পেলেও তারা যেহেতু দুইজন ছিল, খুব একটা ভয় তাদের লাগে না এবং কোনো খারাপ ঘটনাও ঘটেনি। তো তারা সুন্দরভাবে সেই লাশটিকে নিয়ে তান্ত্রিকের কাছে বুঝিয়ে দিল। তখন তান্ত্রিক লাশটি দেখে চিনতে পারলো যে এটি লাশ এবং এটি সেই ব্যক্তি। তো সে কী করলো, তান্ত্রিক লাশটি বুঝে তাদেরকে সাথে সাথে টাকা দিয়ে দিল এবং বলল যেন তারা এই কথা কারোর সাথে আর শেয়ার না করে। তারপর প্রিয় লিসেনার্স, তারা যে যার মতো করে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর গোসল করে তারা ঘুমিয়ে পড়ল। তো প্রিয় লিসেনার্স, ঘুমানোর পর যখন সকালবেলা হয় তখন তাদের তো অনেক টাকা হয়েছে। জীবন আহমেদ ভাই এবং ইমন, তারা দুজনেরই কিন্তু টাকা হয়েছে। তারা দুইজন বন্ধুর মতো হয়ে গেল। তখন তারা যেখানেই যেত একসাথে যেত, কারণ তারা একসাথে যেহেতু কাজ করে, সেই হিসেবে তাদের একটা মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তো প্রিয় লিসেনার্স, এইভাবে করে জীবন আহমেদ ভাই 4-5টি লাশ মারা যায় তাদের গ্রামে। কয়েক মাসের ব্যবধানে, 2-3 মাসের ব্যবধানে 4-5 জন লোক মারা যায় এবং সেই 4-5টি লাশই চুরি করে ফেলে জীবন আহমেদ ভাই এবং ইমন। তারা দুইজনেই লাশটি চুরি করে ফেলে এবং চুরি করে যথারীতি তান্ত্রিককে নিয়ে বুঝিয়ে দেয়। তো প্রিয় লিসেনার্স, এরকম কোনো অস্বাভাবিক ঘটনা তাদের সাথে ঘটেনি, কিন্তু একদিন ঘটে গেল তাদের সাথে অস্বাভাবিক এক ভয়ঙ্কর ঘটনা। তো সে ঘটনাটি আপনাদের বলার আগে আমি একটি কথা আপনাদেরকে বলি। যখন তাদের গ্রামে একটি মহিলা মারা যায় তখন তান্ত্রিক তাদেরকে আবার ডেকে বলে যে এরকম একজন মহিলা মারা গেছে, কিন্তু আমার এই মহিলার লাশ লাগবে না, আমার এই মহিলার পুরো লাশ লাগবে না, এই মহিলার শুধু মাথার অংশটা আমার লাগবে। তখন তো তারা ভয় পেয়ে গেল। জীবন আহমেদ ভাই এবং ইমন আহমেদ দুইজনেই ভয় পেয়ে গেল। তারা তান্ত্রিককে বলে উঠলো যে এটা কি বলছেন, আমরা এমনিতেই অনেক কষ্ট করে লাশ আনি, আমরা কবর খুঁড়ে লাশগুলো আনি, এনে আপনাকে দেই। এখন এটা যদি শুধু মাথা আমরা এনে দিতে হয়, তাহলে তো সেটা কাটতে হবে, কোনো কিছু দিয়ে কেটে সেটাকে আনতে হবে, আমরা এই কাজ করতে পারবো না। তখন তান্ত্রিক বলল, এই কাজ যদি করতে না পারো তাহলে আর কি করার, কিছু তো করার নেই, তবে তোমাদেরকে আমি অতিরিক্ত 5,000 টাকা দিব যদি তোমরা এই কাজটি করতে পারো। তারপর টাকার লোভে জীবন আহমেদ ভাই এবং ইমন দুইজনই রাজি হয়ে গেল এবং তারা সে কাজটি করতে গেল। যাওয়ার পর তাদের সাথে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটল প্রিয় লিসেনার। তারা যখন মাটিটা সরায় এবং মাটি সরানোর সাথে সাথে তারা যখন বাঁশ এবং চাটিগুলো সরিয়ে লাশের কাফনটা রয়েছে প্রিয় লিসেনার, লাশের কাফন যখন তারা কাপড়টা সরিয়ে দেখে যে মেয়েটির চোখে জল করছে, আলোর ঝলকানি দিচ্ছে। তখন তারা আশেপাশে লক্ষ্য করে দেখে কোথাও টর্চ নেই, তবে তাদের সাথে ছোট একটি টর্চের মতো আর কি একটা লাইটের মতো ছিল। তো ওই লাইটটায় ওই মেয়েটির কিন্তু মুখে মারে নাই, তারপরও ওই মেয়েটির মুখটা ঝলঝল করছে, আলোকিত হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো তারা সেটি দেখে ভয় পেয়ে যায়। ভয় পেয়ে জীবন আহমেদ ভাই বলে যে এই ইমন, তুমি এই লাশটাকে কেটে ফেলো। তখন ইমন ভয় পেয়ে বলে না, আমি এই কাজ করতে পারবো না, তুমি কাটো। তখন জীবন কিন্তু অনেক সাহসী ছিল, সে পকেট থেকে তার একটি ছুরি বের করে সে সেই গলাটি কাটতে যায় এবং যেই গলাটি কাটতে যায় এই মেয়েটির লাশের যে হাত আছে প্রিয় লিসেনার্স, সেই হাত দিয়ে জীবন আহমেদ ভাইয়ের হাতে ধরে ফেলে। যখনই প্রিয় লিসেনার্স হাতে ধরে ফেলে তখনই ভয় পেয়ে চিৎকার দিয়ে ইমন ভাই দৌড়ে পালিয়ে যায় এবং দৌড়ে পালানোর সাথে সাথে প্রিয় লিসেনার্স জীবন আহমেদ ভাই কিছুতেই, সে অনেক জোরাজুরি করছিল, সে কিন্তু অনেক মোটা সোটা মানুষ, সে কিন্তু কোনোভাবেই সেই লাশটা থেকে তার হাতটা সরাতে পারছিল না প্রিয় লিসেনার্স, এমন একটা অবস্থা হয়েছিল। তো সে কিছুতেই যখন সেই লাশের হাতটা সরাতে পারছিল না, তখন সে কিন্তু চিৎকার করতে থাকে। তখন কেউ প্রিয় লিসেনার্স তার সেই চিৎকার শুনতে পায় না।
তখন ইমন কিন্তু দৌড়ে চলে যায় এবং ইমনের সাথে আমি আগে বলেছিলাম যে তারা যেখানে যেত সেখানেই একসাথে যেত, একসাথে সব কিছু করতো, বন্ধুর মতো একটা সম্পর্ক হয়ে যায় জীবনের ইমনের সাথে। তো সেই খাতিরে ইমন কি করলো, সে একদিকে ভয় পাচ্ছে, বয়ে সে দৌড়াচ্ছে, আরেকদিকে চিন্তা করলো যে আমি তাকে এই অবস্থায় যদি একা ফেলে যাই তাহলে কিন্তু কাজটা ঠিক হবে না। তো ইমন কি করলো, ভয় থাকার পরেও সে সূরা কালাম পড়তে লাগলো এবং সূরা কালাম পড়ে সে ওই আবার কবরস্থানের কাছে জীবনের কাছে গেল। তো জীবনের কাছে গিয়ে ইমন লক্ষ্য করলো যে এখন লাশটি এক হাত দিয়ে জীবন আহমেদের হাত চেপে ধরেছে, আরেক হাত দিয়ে গলা চেপে ধরেছে পিএলিসনার। এই পরিস্থিতি দেখার সাথে সাথে কি করলো, ইমন আহমেদও চিৎকার দিয়ে উঠলো। চিৎকার দিয়ে উঠার সাথে সাথে জীবন কিন্তু কোনোভাবেই তার যে আওয়াজ বের করতে পারছিল না, গলা থেকে কোনো ধরনের আওয়াজ বের করতে পারছিল না। তখন ইমন সাহস করে সেই লাশটির মাথার মাঝে ধরে ছুরিটা নিয়ে, জীবন আহমেদের কাছ থেকে ছুরিটা নিয়ে সেই লাশটিকে গলায় এক পুশ মেরে গলায় রক কেটে ফেলে। তখন রক কাটার সাথে সাথে রক্ত আপনার বের হয়ে যাচ্ছিল, অনেক রক্ত বের হচ্ছিল। তো রক্ত বের হওয়ার সাথে সাথে দেখা যায় যে জীবন আহমেদের যে গলায় ধরছিল এক হাত দিয়ে এবং এক হাত দিয়ে ধরছিল, তখন হাতগুলো অটোমেটিক্যালি পড়ে যাওয়ার পর জীবন আহমেদ এবং ইমন দুজনে কি করে সেই লাশের মাথাটা একসাথে মিলে তারা মাথাটার দেহ থেকে আলাদা করে ফেলে এবং আলাদা করার পর প্রিয় লিসেনার্স তারা সেটি বস্তায় ভরে চলে যায়। প্রিয় লিসেনার্স এখানে একটা কথা বলে রাখি, তারা এই এত পরিমাণে ভয় পেয়েছে, তারপরেও তারা কিন্তু লোভ সামলাতে পারেনি। তাদের টাকা পয়সার যে লোভ, এই লোভটা তারা সামলাতে পারেনি। তো লোভ সামলাতে না পেরে তারা সেটা কিন্তু ভয় পেয়েছিল, প্রিয় লিসেনার্স ভয়ও পেয়েছিল, পাশাপাশি লোভও সামলাতে পারে নাই। বিধায় তারা সেই কবরটি যে খুঁড়ে যে এই লাশটাকে তারা দেহ থেকে যে মাথাটা তারা আলাদা করেছে, তারা কিন্তু সেই কবরটি আবার পুনরায় আগের মতো করে যায়নি। তো তারা বয়ে দৌড়ে পালিয়ে গেছে লাশের মাথা নিয়ে। তো প্রিয় লিসেনার্স ওই লাশের মাথাটি নিয়ে তান্ত্রিকের কাছে তারা যায় এবং যাওয়ার পথে আরও ভয়ঙ্কর ঘটনা জীবন আহমেদ এবং ইমন আহমেদের সাথে ঘটে যায়। যখন তারা এই মাথাটি নিয়ে দৌড়াচ্ছিল, প্রিয় লিসেনার্স আমি একটা কথা আপনাদের আগে বলে নিই, কবরস্থান থেকে তান্ত্রিকের বাসার দূরত্ব ছিল প্রায় 10 মিনিট, পায়ে হেঁটে 10 মিনিটের রাস্তা, এরকম একটা দূরত্ব ছিল। এবং তারা জীবন আহমেদ ভাই এবং ইমন দুইজনে যত অনেক দৌড়াচ্ছে, কিন্তু তাদের পথ কোনোভাবেই শেষ হচ্ছে না। প্রিয় লিসেনার্স তারা কিন্তু দৌড়াচ্ছে কিন্তু তাদের পথ শেষ হচ্ছে না। এবং পিছন থেকে তাদেরকে একটি ছেলে কণ্ঠে ডাকছিল যে এই জীবন, এই ইমন, তোরা এই কাজ করিস না, লাশের মাথাটা কবরে রেখে যা, তোরা এই কাজ করিস না, তোরা বাঁচতে পারবি না, তোরা রেখে যা। প্রিয় লিসেনার্স এইরকম একটি ছেলে কণ্ঠে এরকম তাদের ডাকছিল এবং এই কথাটা বলছিল। তো তারা দুইজনে কিন্তু এই কথাটি শুনে তারপরও তারা কোনোভাবেই থামে না, তারা দৌড়াতে লাগলো এবং দৌড়াতে প্রিয় লিসেনার্স তারা একটি গাছের ডালের সাথে বাড়ি খেয়ে তারা দুজনেই মাটিতে পড়ে যায়। এবং প্রিয় লিসেনার্স মাটিতে পড়ার সাথে সাথে তারা আবার উঠে আবার দৌড়ায়। তারা কিন্তু অনেকটা হাঁপিয়ে গিয়েছিল, ক্লান্ত হয়ে গিয়েছিল, তারপরে জানের ভয়ে তারা দৌড়াতে লাগলো এবং দৌড়াতে প্রিয় লিসেনার্স এক সময় গিয়ে তান্ত্রিকের বাড়ির কাছে পৌঁছালো এবং সেখানে গিয়ে লক্ষ্য করলো তান্ত্রিক মানুষের মাথার যে একটা আছে, মাথা নিয়ে আরো 4-5টা মাথা আছে, এই 4-5টা মাথা নিয়ে সে যেন কি তন্ত্রমন্ত্র করছিল এবং তার আশেপাশে মোমবাতি জ্বলছিল এবং কি যেন রিচুয়াল করছিল প্রিয় লিসেনার্স তান্ত্রিক। যখন তারা এই মাথাটা নিয়ে তান্ত্রিকের কাছে যায় তখন তান্ত্রিক তাদের সাথে কোনো কথা বলে না। তাদের সাথে কোনো কথা না বলে তাদেরকে তান্ত্রিক 15,000 টাকা দেয় এবং আরও 5,000 টাকা, টোটাল 20,000 টাকা দিয়ে তাদেরকে বিদায় করে দেয় এবং সেই লাশের মাথাটি তারা সেখানে রেখে যায় এবং তান্ত্রিক তাদের সাথে কোনো কথা বলছে না। তো তারা এই বয়ে তারা যে বাসায় যাবে সেই সাহসটুকু পাচ্ছিল না। তখন তান্ত্রিকের কাছে তারা সব কিছু খুলে বলতে লাগলো, কিন্তু তান্ত্রিক তাদের ইশারা দিয়ে বলল চুপ থাকতে বললো। তখন তারা কোনো কিছু বলেনি, তখন তান্ত্রিকের আশেপাশেই তারা থাকলো। তো থাকার পরে তান্ত্রিক কিসব যেন তন্ত্রমন্ত্র পড়ার পর প্রায় 25 থেকে 30 মিনিট পর তান্ত্রিক বলল, এখন বলো কি হয়েছে তোমাদের। তখন তান্ত্রিক সব
ইমন এবং জীবন তারা দুজনেই সব ঘটনা তান্ত্রিককে খুলে বলল। খুলে বলার পর তান্ত্রিক তাদেরকে আজকে রাতটা তোমরা আমার বাসায় থেকে যাও। তখন তারা রাজি হয়ে গেল এবং তারা কিছু খাওয়া দাওয়া করে তান্ত্রিকের বাসায় ঘুমিয়ে পড়ল। এবং প্রিয় লিসেনার, সেই রাতেও একটি ভয়ঙ্কর স্বপ্ন তারা দুইজনেই দেখে। ইমনও দেখে, জীবনও দেখে, দুইজনও কিন্তু এই স্বপ্নটি দেখে। তো স্বপ্নটা ঠিক এইরকম ছিল। তারা দেখলো যে তাদের স্বপ্নে একজন অবয়ব আসছে। অবয়বটির এসে বলছে যে তোমরা আজ যে কাজটি করেছো সে কাজটি মোটেও ঠিক করোনি, তোমরা এর পরিণাম অতি শীঘ্রই পাবে। এই কথাটি বলে প্রিয় লিসেনার এই অবয়বটি চলে যায় এবং সাথে সাথে ইমন এবং জীবন দুজনেরই ঘুম ভেঙে যায়। তাদের যখন দুজনেরই একসাথে ঘুম ভাঙে তখন একজন আরেকজনের ভয়ের চেহারা দেখে তারা একজন আরেকজনকে বলতে লাগলো, কি রে, কি হয়েছে, কি আমি একটি স্বপ্ন দেখেছি। তখন জীবনও বললো, হ্যাঁ আমিও একটি স্বপ্ন দেখেছি। তখন তারা একজন আরেকজনের সাথে তাদের প্রত্যেকের স্বপ্নের কথাটা বললো এবং বলে তারা তো বললো আমরা তো একই স্বপ্ন দেখলাম, বিষয়টাকে বুঝতে পারলাম না। তখন প্রিয় লিসেনার, তারা তান্ত্রিককে এই বিষয়টা অবগত করলো যে এরকম আমরা স্বপ্ন দেখছি। তখন তান্ত্রিক তাদের কোনো কিছুই বললো না বলে তারা কি করলো, বললো সমস্যা নাই, এগুলা তো তোমরা একটু এই যে মাথা কাটছো এইরকম তো আগে করো নাই, তাই তোমরা এইসব মনের ভুলে স্বপ্ন দেখতেছো, এগুলা কোনো সমস্যা না। তো তান্ত্রিক এই কথা বলে আবার চলে গেল, তারাও আবার ঘুমিয়ে পড়লো। তারপর প্রিয় লিসেনার সকাল হলো, সকাল হওয়ার পর যে যার বাড়িতে চলে গেল। তো এর এক সপ্তাহ ভালোই যাচ্ছিল প্রিয় লিসেনার, কোনো মানুষও মারা যায় নাই, তারা কোনো আপনার লাশও চুরি করে নাই। কিন্তু এক সপ্তাহ পর ইমনের খুব জ্বর আসলো। ইমনের জ্বর আসার পর তাকে বিভিন্ন ডাক্তার, বিভিন্ন কবিরাজ দেখানো হলো, কিন্তু কোনোভাবেই তার জ্বরটা কমছিল না। তো 5-6 দিন এরকম তার জ্বর থাকার পর সে হঠাৎ করেই একদিন মারা গেল। এবং প্রিয় লিসেনার্স, মারা যাওয়ার সাথে সাথে জীবন সেই খবরটা জানতে পারলো এবং জানার পর সেও কিন্তু ভয় পেয়ে গেল, ভয়ে থমকে গেল। তখন সে কোনো উপায় না পেয়ে কারো কাছে বলতেও পারছিল না যে তারা কি করছে না করছে, এগুলা কারোর সাথে শেয়ারও করতে পারতেছে না যে এরকম আমরা ঘটনা করছি যে কারণে ইমন মরছে। জীবন কারোর সাথে এই বিষয়টা শেয়ার করতে পারতেছিল না। তখন সে নিজে অনেক ভয় পাচ্ছিল এবং ওই তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিককে গিয়ে বলে এরকম আমার ইমন তো মারা গেছে, এখন আমার কি হবে, আমারও তো অনেক ভয় লাগতেছে। তখন তান্ত্রিক বলল, তুমি চিন্তা করিও না, তোমার বিষয়টা আমি দেখছি। প্রিয় লিসেনার্স, এই কথা বলে জীবনও তার বাড়িতে চলে আসলো। বাড়িতে চলে আসার পর প্রিয় লিসেনার্স, আপনারা এখন যে কথাটি বলবো সেটি শোনার জন্য আপনারা মোটেও প্রস্তুত থাকবেন না। বিষয়টি হচ্ছে, যেদিন জীবনের সাথে তান্ত্রিকের কথা হয় ঠিক ওই দিন রাতেই তান্ত্রিকের লাশ ওই কবরস্থান থেকে সংগ্রহ করা, ওই কবরস্থানে তান্ত্রিকের লাশ পাওয়া যায়। প্রিয় লিসেনার্স, যেদিন ওই লাশ পাওয়া যায়, এই লাশটি কি বলবো, কি বিভৎস চেহারা হয়েছিল তান্ত্রিকের এবং তার মাথা, শরীর থেকে মাথাটি আলাদা করা ছিল। প্রিয় লিসেনার্স, এইরকম তান্ত্রিকের মৃত্যুটা হয়েছিল এবং লাশ অনেকেই সংগ্রহ করেছিল। এইরকম হওয়ার পর যখন তার লাশটি পেয়েছে গ্রামের সবাই, তখন অনেক মানুষ জড়ো হয়ে দেখে এরকম অবস্থা। প্রিয় লিসেনার্স, এরকম অবস্থা দেখার পর জীবনও কিন্তু সেই খবরটা পায় যে একজনের মৃত্যু হয়েছে, তার এরকম মাথা নাই, শরীর থেকে মাথা আলাদা। তারপর জীবন এই খবরটা পাওয়ার পর জীবন সাথে সাথে ওই কবরস্থানে চলে যায় এবং গিয়ে সে দেখে যে ওই লাশটি আর কারো না, ওই তান্ত্রিকের লাশ। তো দেখে তো সে একেবারে জ্ঞান হারিয়ে ফেলে, প্রায় রীতিমতো জ্ঞান হারিয়ে ফেলার পর আশেপাশে গ্রামে যে পরিচিত লোকজন ছিল, তো ওই জীবনকে তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর তার জ্ঞান ফেরার পর সে তার পরিবারের সাথে বিষয়টি শেয়ার করে যে এরকম আমি করেছি, তোমরা কারোর সাথে বলো না। তো পরিবারের মানুষও প্রিয় লিসেনার্স এই যে এগুলো দেখে বা এগুলা শুনে তারাও ভয় পেয়ে যায়। ভয় পেয়ে তো এখন তান্ত্রিকও মারা গেছে, ইমনও মারা গেছে, এখন বাকি রইল শুধু জীবন। তো জীবন কিন্তু অনেক ভয় ছিল, তার পরিবারও ভয় ছিল প্রিয় লিসেনার। তো জীবনের পরিবারের যে তার বড় ভাই ছিল একজন, সে কি করলো, সে একজন বড় হুজুর আলেম মানুষ, তাকে নিয়ে আসলো। নিয়ে এসে তার সাথে প্রত্যেকটা ঘটনা শেয়ার করতে লাগলো এবং শেয়ার করার এক পর্যায়ে ওই আলেম বলল যে আমি তো এখন কিছু বলতে পারতেছি না যে বিষয়টা কি হয়েছে না হয়েছে, তো আমি আজ রাতে বুঝে আমি কিছু সূরা পাঠ করে আমার অধীনস্থ একটি জিন আছে,
ওই জিনের সাথে আমি পরামর্শ করব এবং বিষয়টা সমাধান করার চেষ্টা করব, দেখব যে জীবনকে কোনোভাবে কিছু করা যায় কিনা। তো এই কথা বলে আলেম তার বাসায় চলে যান এবং জীবনের ওই দিন খুব জ্বর আসে। তো এরকম জ্বর থাকলো, তাকে তো ডাক্তার কবিরাজ তাকেও দেখানো হচ্ছে, তো জীবনের কিন্তু সেই জ্বরের কোনো অবস্থার পরিবর্তন হয় না। পাশাপাশি সে কিন্তু পাগলের মতো আচরণ করা শুরু করে। জীবন সে ভয় পেয়ে যায়, সেই বললো আমার মাথা কেটে নিল, আমার মাথা কেটে ফেললো, এইরকম সে ভয় পায়। তো প্রিয় লিসেনার্স, ওই আলেম রাত 11টা-12টা হওয়ার পর তার অধীনস্থ একটি জিন ছিল, সেই জিনকে সে সব কিছু খুলে বলে যে এরকম আমার এই ঘটনাটা ঘটছে, তো এই বিষয়ে তুমি কি জানো আমাকে সংগ্রহ করে আমাকে বলো, আমার এখন করণীয় কি। ওই আলেম ওই জিনকে বললো। প্রিয় লিসেনার্স, ওই জিনটি ওই আলেমের অধীনস্থ জিন ছিল এবং ওই আলেমটি অনেক ফরেজগার ছিলেন, অনেক অলি মানুষ ছিলেন। তো প্রিয় লিসেনার্স, ওই জিনটি বললো আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়টি আপনাকে জেনে তারপর আপনার সাথে আমি দেখা করছি। তো এই কথা বলে জিনটিও চলে গেল, আলেমও তার বাসায় চলে গেল এবং তারা ঘুমিয়ে পড়ল। প্রিয় লিসেনার্স, বাসায় চলে গেল এই কথাটি বলার কারণ হচ্ছে আলেম কিন্তু মসজিদে, এই জিনটি আলেমের কিন্তু এখানে আলেমের আরেকটা বড় ঘটনা আছে যেটি অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। তবে একটু বলে নেই, ওই আলেম মসজিদের একজন ইমাম ছিলেন এবং ওই জিনটি মুসল্লিদের সাথে নামাজ পড়তো এবং ওইভাবেই কিন্তু আলেমের সাথে একটা পরিচয় হয়, বনিবনা হয়। ওই আলেম কিন্তু অনেক বুজুর্গ মানুষ ছিলেন, অনেক ইয়া মানুষ ছিলেন, তো সে কারণে কিন্তু তাদের পরিচয়টা এইভাবে হয়েছিল এবং মসজিদেই তাদের কথাবার্তা হয়, আলেমের এবং জিনের মসজিদেই কথাবার্তা হয়। তো প্রিয় লিসেনার্স, তো আলেম তার বাসায় চলে গেলেন এবং জিনও চলে গেল। তো পরদিন জিন আবার আসলো, এসে আলেমকে প্রত্যেকটি ঘটনা বলল যে এরকম ঘটনা। বলার পর জিন চলে গেল এবং আলেম কি করলো, পরের দিন তার পরিবারের সাথে গিয়ে বলল যে আমি তো অনেক খোঁজখবর নিছি, নেওয়ার পর আমি যা জানতে পারলাম সেটা খুবই করুণ একটি ঘটনা। ঘটনাটি এরকম, জীবনকে বলল যে তুমি যে মেয়েটির লাশ মাথা কেটে এনেছো সেই মেয়েটি আর কেউ ছিল না, সেই মেয়েটি ছিল একজন দিনদার মহিলা, একজন পর্দাশীল মেয়ে। সেই মহিলাটি যখন মারা যায় তখন সে মারা যাওয়ার আগে তার চেহারা কোনো পুরুষ মানুষ দেখতে পারে নাই। সে সবসময় ইবাদত বন্দেগীতে মশগুল থাকতো, ইবাদত করত এবং কোনোদিন কোনো পাপ কাজ করেনি। এবং এই মহিলাটির তোমরা লাশ কাটতে গিয়েছিলে এবং যখন তোমরা লাশ কাটতে যাও তখন তোমরা তার চেহারাও দেখেছো, তখন তোমরা চেহারাতেও লক্ষ্য করেছো যে তার চেহারা ঝলমল করছে, অন্য 10টা লাশের চেয়ে আলাদা। তখন যখন তোমরা তারপরও কোনো কিছু বুঝো নাই, যখন তোমরা ভয় পাও নাই, তারপর সে কিন্তু একটা হাত দিয়ে তোমার হাতে চেপে ধরে, তারপরেও কিন্তু তোমরা তাকে ছাড় দাও নাই, তোমরা তার মাথাটা আলাদা করছো। এই মেয়েটির সাথে একজন জিন ছিল এবং ওই জিনটি সবসময় ওই মেয়েটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল এবং ওই মেয়েটি কিন্তু ওই জিনের ব্যাপারে কিছুই জানতো না। আমার সাথে থাকা, আমার অধীনস্থ থাকা যে জিনটি ছিল, এই জিনটি সব ঘটনাগুলো আমাকে বলেছে। তো প্রিয় লিসেনার্স, আলেম আরও বলেন যে ওই মেয়েটি যখন তোমার হাত চেপে ধরছিল তখনই তোমাদের উচিত ছিল তোমরা এই লাশটিকে দাফন করে আবার পুনরায় তোমরা চলে যাওয়া, কিন্তু তোমরা চলে যাও নাই। তখন তুমি আবার কাটতে গেছো, আবার ওই মেয়েটির সাথে জবরদস্তি করা শুরু করছো, তখন ওই মেয়েটি তোমার গলায় চেপে ধরে। প্রিয় লিসেনার্স, মূলত ওই মেয়েটি ধরে না, ওই লাশটা থাকে, ওই যে লাশ, মেয়েটির সাথে যে জিনটি ছিল, ওই জিনটি মূলত এইরকম মেয়েটিকে শরীরটা দিয়ে এইরকম আর কি ঘটনাগুলা করতেছিল। তো আলেম সাহেব বলেন যে ওই মেয়েটি তোমাদেরকে চেপে ধরে, তারপরে তুমি ছাড়ো নাই এবং ইমন কি করছে, ইমন এরকম তোমাকে না ছাড়িয়ে সে মেয়েটির গলা শরীর থেকে আলাদা করে ফেলছে। এবং এই কাজটি করার পর থেকে জিনরা তোমাদের পিছন ডাকছে, কিন্তু ওই মেয়ের সাথে যে জিনটি ছিল ওই জিনটি কিন্তু তোমাদেরকে ডাকছে, কোনো ক্ষতি করে নাই। কিন্তু তারপরেও তোমরা জিনের কথা শুনোনি এবং মাথাটি এনে তান্ত্রিককে দিয়ে দাও এবং এই মাথাটি দিয়ে তান্ত্রিক তন্ত্রমন্ত্র করে কালো জাদু করেছে এবং এই কালো জাদু করার ফলে জিনটি তোমাদের উপর ক্ষেপে যায় এবং ক্ষেপে প্রথমে শেষ করে ইমনকে, তারপর তান্ত্রিককে শেষ করে এবং
এখন তোমাকে শেষ করবি। এখন তার কাছ থেকে তুমি বাঁচতে পারবে না, সে অনেক শক্তিশালী একটি জিন। প্রিয় লিসেনার্স, প্রত্যেকটা ঘটনা শোনার পর জীবনের পরিবার আলেম সাহেবকে অনেক রিকোয়েস্ট করে যে এখন তো আমরা এগুলা কিছুই জানি না, তো আপনি দেখেন হুজুর কিছু করতে পারেন কিনা, জীবনকে আপনি রক্ষা করতে পারেন কিনা। তখন ওই আলেম সাহেব বললেন, আমি রক্ষা করার কেউ নই, তবে আমি চেষ্টা করব যাতে তাকে বাঁচানো যায়। তো আমি আমার অধীনস্থ জিনের সাথে পরামর্শ করে আমি আপনাদেরকে জানাবো কি করা যায়। তখন প্রিয় লিসেনার্স, ওই আলেম সাহেব বললেন, আমি বুঝে তারপর আপনাদের জানাচ্ছি, আপনারা চিন্তা করবেন না, আপনারা ওর খেয়াল রাখিয়েন, আমি বাসায় যাই। তো এই কথা বলে আলেম সাহেব বাসায় চলে গেলেন। এবং প্রিয় লিসেনার্স, আলেম সাহেব যে যাওয়ার প্রায় 3 ঘন্টা পর প্রিয় লিসেনার্স জীবনের গায়ে অনেক জ্বর আসে। এবং প্রিয় লিসেনার জ্বর আসার সাথে সাথে সে কিন্তু অনেক কষ্ট পেতে থাকে এবং অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও বলে। তো প্রিয় লিসেনার্স, তার তখন শরীরে হাত দিয়ে দেখে তার পরিবার যে তার অনেক জ্বর, কিন্তু এমন জ্বর নিয়েও সে কী করে, সে বিছানা থেকে উঠে যায়। উঠে প্রিয় লিসেনার্স একটি দৌড় মারে এবং দৌড় মারার সাথে সাথে সে ওই কবরস্থানের দিকে ছুটে চলে যায়। তো কবরস্থানের পিছনে ছুটে চলে যাওয়ার সাথে তার পরিবারের মানুষও তার পিছনে দৌড়তে থাকে। তো তার সাথে কোনোভাবেই প্রিয় লিসেনার্স তার পরিবার দৌড়ে পেরে উঠতে পারে না, কারণ সে তো অসুস্থ থাকার পরেও, এত জ্বর থাকার পরেও একজন স্বাভাবিক মানুষ যখন উঠতে পারে না, বিছানা থেকে উঠতে পারে না, কিছু খেতে পারে না, তার জায়গায় ওই জীবন এত জোর নিয়ে সে ওই কবরস্থানের দিকে দৌড়াতে লাগলো এবং তার পরিবার কোনোভাবেই তাকে আটকাতে পারলো না। এবং এক সময় গিয়ে তার পরিবারের মানুষ দেখে ওই একই জায়গায় যেখানে তান্ত্রিকের মৃত্যু হয়েছিল, ওই একই জায়গায় তারও মাথা শরীর থেকে আলাদা অবস্থায় তাকে দেখা গেছে। এখন এই 5-10 মিনিটের ব্যবধানে জীবনের সাথে এই ঘটনাটা কিভাবে ঘটলো, তার পরিবারের মানুষও অবাক হয়ে রইল, এটা কিভাবে ঘটলো। তো এই ঘটনার পর তারা গ্রামবাসীও জড়ো হয়ে কাউকে কিন্তু জীবনের পরিবার এই ঘটনাটা বলে নাই। গ্রামবাসীর মধ্যে মনের মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হলো যে তান্ত্রিকও এইভাবে মরলো, সেও এইভাবে মরলো, এই ঘটনাটা কি, ঘটনাটা কেউ জানে না। তো আলেম সাহেবকে জীবনের পরিবার অনেক রিকোয়েস্ট করছিল যে এগুলা যেন কাউকে না বলে, কিন্তু এগুলা বলার প্রয়োজনও নাই। তখনই গ্রামের অনেক মানুষ বুঝে যায় এবং ওই ইমন কিন্তু মরে যাওয়ার আগে তার পরিবারের সাথে ঘটনাগুলো এবং বন্ধু বান্ধবের সাথে ঘটনাগুলো শেয়ার করে যায় এবং এই ঘটনা থেকে তারা গ্রামবাসীদের মধ্যে কিন্তু এই সম্পূর্ণ ঘটনাটাই প্রচারিত হয়ে যায় এবং সবাই এই ঘটনাটা জানে। তো প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনা। তো ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রিয় লিসেনার্স আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ঘটনাটি যদি ভালো নাও লেগে থাকে তারপরেও প্রিয় লিসেনার্স আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর প্রিয় লিসেনার্স, আমি যেহেতু নতুন ঘটনা বলতেছি, আমার ভুল ত্রুটি হবেই, আপনারা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমার ভুল ত্রুটিগুলি যদি দরিয়ে দেন তাহলে অবশ্যই আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করব এবং প্রিয় লিসেনার্স আপনাদের সাথে নতুন নতুন ঘটনা শেয়ার করব। আর আমি আবারও প্রিয় লিসেনার্স আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, কারণ অনেক লম্বা ঘটনা, সেটা আসলে আমারও ঘটনা অনেক ঝামেলা হয়ে ঘটনা বলতে। তো প্রিয় লিসেনার্স আপনারা আমাকে ক্ষমা করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন। তো প্রিয় লিসেনার্স, কথা না বাড়িয়ে আপনাদের সাথে আরও একটি ঘটনা আমি শেয়ার করছি। এই ঘটনাটি ঘটেছিল প্রায় 25 থেকে 30 বছর আগে। আমার এক বড় খালু মির্জাপুর নামক এক গ্রামে বাস করতেন। তিনি প্রতিদিন প্রায় 10 কিলোমিটার পথ হেঁটে শহরে বিসিক এলাকায় কাজ করতে আসতেন। তিনি খুব সাহসী ও পরিশ্রমী ছিলেন। বড় খালু খুব ভোরে আজান দেওয়ার আগে ঘুম থেকে উঠে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতেন। তখন গ্রামের রাস্তা পাকা ছিল না, আর এখনকার মতো গাড়ি রাস্তায় চলাচল করতো না, তাই খালু হেঁটে হেঁটে শহরে কাজ করতে যেতেন। আবার শহর থেকে কাজ শেষ করে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত তার। আর এভাবে কষ্টের জীবন চলছিল আমার বড় খালু। প্রতিদিনের মতো করে একদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি। তখন তিনি অনুভব করেন যে তার অনেক ঠান্ডা লাগছে। মূলত তখন ছিল শীতকাল। সেদিন খুব বেশি ঠান্ডা পড়ছিল আর সাথে কুয়াশা পড়ে চারদিক তেমন ভালোভাবে দেখা যাচ্ছিল না। খালু চাদর গায়ে জড়িয়ে ধুলো মাখা পথে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিলেন।
রাত তখন বেশি হয় নাই, কিন্তু শীতের রাত, তাই কেউ বাইরে নেই। মাঝে মাঝে দূর থেকে শিয়ালের করুণ সুর ভেসে আসছিল। তো হঠাৎ খালুর চলার পথে তার কিছুটা সামনে একটা কাফনের লাশের মতো কোনো মৃত মানুষ যেন তার সামনে শুয়ে আছে, এরকমটা আমার বড় খালু লক্ষ্য করলেন। কিন্তু ঘন কুয়াশার কারণে সে ভালো করে দেখতে পেল না, তবে ওটা যে সাদা কিছু হবে তা বুঝতে পারলেন খালু। সে ভয় না পেয়ে সামনের দিকে হাঁটতে লাগলেন, কিন্তু কাফনের লাশটা যেন তার সামনে পথ আগলে দাঁড়িয়ে আছে। খালু ছিল খুব সাহসী, তাই সে চিন্তা করলো সামনের সাদা জিনিসটা কি তা ভালোভাবে দেখবে, কোনো মানুষ নাকি অন্য কিছু। খালু যত সামনে এগিয়ে যায়, কাফনের লাশটাও তারই সাথে সাথে সামনেই থাকে এবং কিছুতেই দূর হচ্ছে না। তখন খালুর মনে হলো যে এটা কোনো অ্যাবনর্মাল কোনো কিছু, প্যারানর্মাল কোনো কিছু। তখন তার কিছুটা ভয় অনুভব হতে লাগলো। এভাবে কিছু দূর যাওয়ার পর সে সাদা জিনিসটাকে স্পষ্ট দেখতে পেল। আর তখন যা দেখলো, একটা সাদা কাফনে চকলেটের মতো করে মুড়ানো লাশ তার সামনে দাঁড়িয়ে আছে। খালুর হাত পা তখন যেন স্থির হয়ে শরীরটা ঘামতে শুরু করলো। সে তখন চিন্তা করলো সামনের দিকে এগিয়ে যাব নাকি পিছিয়ে দৌড় দিব। কিন্তু তিনি ছিলেন খুব সাহসী, তাই বুকে সাহস নিয়ে এক পা দুপা করে সামনের দিকে এগোতে লাগলেন। চোখের পলকে হঠাৎ লাশটি উধাও হয়ে গেল। খালু একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো আর কোনো দিক না তাকিয়ে জুড়ে জুড়ে সামনের দিকে হাঁটতে শুরু করলো। এখানেই শেষ নয়, কিছু দূর যেতে আবার সেই লাশটা খালুর সামনে পথ আগলে দাঁড়িয়ে পড়লো, ঠিক আগের মতো করে। খালু চিন্তা করলো এখন সে বাড়ি যাবে কি করে। রাস্তার আশেপাশে কোনো বাড়িও নেই যে সে বাড়িতে আজকের রাতটা আশ্রয় নেবে। তবে কিছুটা দূরে একটা ছোট দোকান আছে, আর দোকানদার সেই দোকানেই রাতে শুয়ে থাকে। তাই সে চিন্তা করলো যেভাবেই হোক ওই দোকান পর্যন্ত তাকে যেতেই হবে। তো সে দোয়া কালেমা যা পারে সেগুলো পরে দোকানের সামনে গেল এবং দোকানের সামনে গিয়ে একজন মুরব্বী টাইপের লোককে দেখতে পেল। দেখার পর সে সালাম দিল এবং সালাম দেওয়ার সাথে সাথে লোকটা সালামের কোনো জবাব দিচ্ছিল না। এবং সালামের যখন সে কোনো জবাব দিচ্ছিল না, তখন আমার বড় খালু কি করলো, সে চেষ্টা করলো যে লোকটাকে আমি একটু ডাকি, ডেকে তার কাছে একটু সাহায্য চাই। তো যেই বড় খালু ওই লোকটাকে আপনার ডাকবে, যখন তার শরীরে ধরলো, তখন সেই শরীরটা অনেক ঠান্ডা ছিল এবং যখন ওই লোকটি খালুর দিকে মুখ ঘুরালো, তখন খালু দেখতে পারলো কি বিভৎস এক চেহারা, ভয়ঙ্কর। মুখের মধ্যে যে দাঁতগুলো ছিল ওই ব্যক্তি দাঁতগুলো অনেক লম্বা লম্বা, যে তার মুখটি দেখেই খালু সেখানে বেহুশ হয়ে পড়লো। এবং যখন তার জ্ঞান ফিরল, তখন সে আবিষ্কার করলো সে একটি হাসপাতালের বেডে। তো সে তার আত্মীয় স্বজনকে খবর দিল, আত্মীয় স্বজন আসলো। আসার পর আত্মীয় স্বজন বললো তুমি হাসপাতালে কেন? তখন সে সব কিছু খুলে বলল যে এরকম এরকম আমার সাথে ঘটনা ঘটছে। তখন আশেপাশে ছিল একটি মসজিদ এবং সেই মসজিদ থেকে একজন হুজুরকে নিয়ে আসা হলো। তখন হুজুর হাসপাতালে আসলেন, এসে তার মুখ থেকে সেই ঘটনাগুলো শুনলেন। শোনার পর হুজুর বললেন যে এটা হয়তো বা কোনো খারাপ জিন তার পিছু নিয়েছিল। তো আল্লাহর রহমত যে সে বেঁচে আছে, তার কোনো ক্ষতি করেনি সেই জিন। তো সেই জিন কিছু পানি পড়া এবং তেল পড়া দিয়ে বলল যে সে যেন রাত করে আর এই রাস্তা দিয়ে না আসে এবং সেই চাকরিটি যেন সে ছেড়ে দেয়। তো এই কথা বলার পর হুজুর চলে যায় এবং আমার খালুও সেই চাকরিটি ছেড়ে দেন আর রাত করে ওই রাস্তা দিয়ে চলাচল করে না। তো প্রিয় লিসেনার্স, এই ছিল ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ঘটনা ভালো নাও লাগে তারপরেও প্রিয় লিসেনার্স আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা প্রতিদিন ভয়ঙ্কর ভৌতিক ঘটনা আমাদের চ্যানেলে শেয়ার করে থাকি।